তোমার আমার প্রেমগাথা লেখিকা উন্মেনিয়া উর্জয়মী। পর্ব ২। একটি সবুজে ঘেরা ছোট্ট গ্রাম, চারিদিকে ধানক্ষেত, মাঝখান দিয়ে মাটির রাস্তা চলে গেছে। রাস্তার ধারে তাল নারকেল গাছ ছায়া দিয়ে দাঁড়িয়ে আছে। পুকুরে পদ্ম ফুল ফুটে আছে। কিশোররা মাছ ধরছে, দূরে গরু চড়ছে মাঠে। পাখির কিচিরমিচির, বাতাসে ধানের গন্ধ, আর বিকেলে আজানের সুর, সব মিলিয়ে এক শান্ত স্বপ্নময় পরিবেশ। সাফা বাড়ি থেকে বের হয়ে স্কুলের পথে হাঁটছিল। কিছু দূর যাওয়ার পর গ্রামের কয়েকজন ছেলেকে আড্ডা দিতে দেখলো। তাদের মধ্যে একজন ছেলেকে দেখে তার চেনা চেনা মনে হলো। সে কালো শার্ট পরে বাইকের উপর আধশোয়া হয়ে বসে আছে। সেই মুখটা সাফার খুব পরিচিত মনে হলো, কিন্তু একসঙ্গে এতগুলো ছেলেকে দেখে সে একটু ভয় পেয়ে গেল, তাই পাত্তা দিল না আর। সাহস করে সাফা নিচের দিকে চোখ নামিয়ে ফেলল। কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে হাঁটছিল। ঠিক তখনই একটা ইটের সঙ্গে পা আটকে গিয়ে হঠাৎ হুমড়ি খেয়ে পড়ে গেল সে। একটা হালকা শব্দ হলো। চোট পাওয়া নয়, বরং লজ্জায় সবার চোখ তখন তার দিকেই। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সাফা যেন লজ্জায় মাটিতে মিশে যেতে চায়। নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু উঠতে গিয়ে আবার একটু হোঁচট খেয়ে পড়ে গেল। হঠাৎ তীক্ষ্ণ কণ্ঠে কেউ যেন বলে ওঠে, বাচ্চা মেয়ে, এত ছোটাছুটি করো কেন? সাফা চোখ তুলে তাকায়। এই তো, উনি সেই কাল রাতের ছেলেটা। সেদিন রাতে ছেলেটাকে ভালো করে দেখার সুযোগ হয়নি। আলো আঁধারিতে মুখটা স্পষ্ট ছিল না, কিন্তু আজ আজ তো একেবারে সামনে। চোখ যেন আটকে গেল সাফার। প্রায় 6 ফুট লম্বা, গায়ের রং একেবারে শ্যামলা, দেখতে যেন কোনো মডেলের মতো। চোখ দুটো হালকা নীলচে, গভীর আর তীক্ষ্ণ, এমন চাহনি যে কোনো মেয়ের হৃদয়ের দরজা খুলে দিতে পারে 1 সেকেন্ডেই। সাফা অবাক হয়ে তাকিয়ে থাকে, ভাবনার ভেতরেই যেন হারিয়ে যায়। হঠাৎ সামনে কেউ হাত নাড়ায়। সাফা চমকে ওঠে, কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। ভাঙা কণ্ঠে সাফা বলে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। হঠাৎ উনি মাটি থেকে উঠে দাঁড়ান এবং বলে, যাও। সাফা পাত্তা না দিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু পারল না। সামনে তাকায়, সে তাকাতে দৃষ্টি মিলতে হয় ছেলেটার সাথে। মুচকে হেসে হাত দেয় এবং সাফা উঠে কোনো মতে কিছু না বলেই সাফা মৃদু পায়ে হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে শুনতে পায়, এই সামি, কি দেখছো সেই দিকে? সে তো চলে যাচ্ছে। পা জোড়া থেমে যায় সাফার। সে পিছনে দেখে এবং স্বামীর সাথে তার চোখে চোখ হয়। বুকটা জানি কেমন করে উঠল সাফার। দুই শব্দের একটি নাম, স্বামী। কিশোরী মনে ঘূর্ণিঝড় বয়ে দিল। সাফা তাকিয়ে আছে হাতের দিকে, তাকিয়ে সাথে মুখে অদ্ভুত হাসি। পাশে তার বান্ধবী মিতু কী সব বলছে। হঠাৎ ঘন্টার শব্দ বাস্তবে আসে সাফা। টিফিন সময় শেষ হবে, এই জন্য ঘন্টা দিয়েছে। সবাই যেন ক্লাসরুমে চলে যায়। মিতু বলে, ছেলেটা তো সুন্দর কেমনে? আজ মিঙ্গেল বলে মিস হয়ে গেল। ছেলে সুন্দর হতেই পারে, তাই বলে রিলেশনে যাবি? বুঝতেছস না ঘন্টা বাজতেছে হৃদয়ে? ওই ছেলেকে দেখলে মনে শুধু একটা গান বাজে। আচ্ছা শুনি তো কোন গান আসে আমার মিতু বেবির মনে। গলার সুর টেনে মিতু বলে, জান, আরও কাছে এসো না, বেশি কথা বলো না। আ সি ইউ সো অশ্লীল মিতু। ক্লাসরুমের একেবারে পিছনের সারিতে বসে আছে মিতু আর সাফা। চারপাশে পাঠদানের গুঞ্জন চললেও ওদের নিজেদের ছোট এক জগৎ তৈরি হয়ে গেছে চুপি চুপি। ফিসফিস করে চলেছে তাদের আলোচনা। মিতু মুখটা সাফার দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, শোন, আজ ছুটির পর আমি সৈয়দদের বাড়ি যাচ্ছি, তুইও চল না। সাফা একটু অবাক হয়ে তাকালো, চোখে মুখে অনিচ্ছার ছাপ। না রে, আমি যাব না, মনটা ভালো নেই, বাড়ি গিয়ে ঘুমাবো আমি। মিতু এক চুলো পিছিয়ে না এসে বলল, চল না প্লিজ, একটু দেখেই চলে আসি। সাফা মুখটা একটু গম্ভীর করে বলল, তুই যা, আমি পরের বার চিন্তা করব, আজ না। ওদের কথাগুলো চাপা স্বরে হলেও দুজনের চোখে মুখে স্পষ্ট একদিকে আগ্রহ, অন্যদিকে দ্বিধা। তুই যাচ্ছিস না কারণ সৈয়দকে দেখলে তোমার মনে গান বাজবে, কাছে আসো না আরও। চুপ বেয়াদব। আরে এভাবে বলে নীল তার বান্ধবীর সাথে কত সুন্দর ব্যবহার করে, আর তোর মুখ দিয়ে তো শুধু গালি বের হয়। আশ্চর্য, কি বলে? আমার মতো পবিত্র একটা মেয়েকে এসব কি বলে এই মেয়ে? আই অ্যাম অপবিত্র, আর ইউ সো পবিত্র। এত অপবিত্র প্লাস পবিত্রর মাঝে কেন হলো এত মিল? চেহারা দেখলে তো মনে হয় তুমি ভাজা মাছটাও খেতে পারো না, কিন্তু তুমি তো কাঁটাসহ গিলতে পারো। শালে নাম করলি নাকি অপমান? হঠাৎ চকের তীক্ষ্ণ ভারী এসে লাগে সাফার কপালে। সে মৃদু স্বরে আ বলেই মাঝে স্যার বাড়ি দেন। রজিম স্যার, যিনি ক্লাস নিচ্ছেন। এই মেয়ে, লাল জুটি আর সাদা জুটি, কথা বলছো কেন বেয়াদব ক্লাসের মাঝে?
তার মধ্যে মিতু বলে ওঠে শয়তানি হাসি দিয়ে, স্যার আমি দুঃসাহীন, সব দোষ সাফার। গ্রামের সরু রাস্তা ধরে হাঁটছে মিতু আর সাফা। বিকেলের নরম আলো পড়েছে পুকুর পাড়ে, বাতাসে ধান গাছের গন্ধ। সাফা মুখ ফুলিয়ে হাঁটছে, স্পষ্টই রাগ করে আছে। কিন্তু মিতু কিছুই বুঝতে পারছে না। সে তো ভেবেছে ক্লাসে দাঁড়িয়ে থাকার ঘটনাটা মজা হিসেবে নিয়েছে স্যার। দুজনকেই পুরো 1 ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রেখেছিলেন, কারণ ক্লাসে তারা কথা বলছে। মিতু তো তাতে কিছু আসে যায়নি। সে বরং সুযোগ পেয়ে বকবক করছিল সাফার সাথে, হাসছিল মজা করে। কিন্তু সাফার মনে হয়েছে এইটুকু তুচ্ছ ব্যাপারেও শাস্তি পাওয়া অন্যায়। হঠাৎ একটা ছোট ছেলে এসে দৌড়ে দাঁড়ায় মিতুর সামনে। দম নিতে নিতে বলে, দিদি ভাই কাকি বলছে তোমারে সৈয়দ বাড়ি যেতে স্কুল থেকে। বলে ছেলেটার এক মুহূর্তও দাঁড়ায় না, দৌড়ে চলে যায় বটগাছের দিকে। আকাশ এখন ভারী, বৃষ্টির গন্ধ যেন বাতাসে। সাফা থেমে দাঁড়িয়েছে সৈয়দ বাড়ির সামনে। বিশাল এক পাকা দোতলা বাড়ি, চারপাশে উঁচু পাঁচিল, লোহার গেট আধা খোলা। বাড়ির গায়ে রঙিন কাচের জানালা, বারান্দায় ঝুলছে পুরনো ইউরোপিয়ান লণ্ঠন। আর একপাশে দেখা যাচ্ছে কাঠের তৈরি একটা বড় ঘড়ি, যেটা থেকে টিকটিক শব্দ আসছে। সাফার চোখে বিস্ময়, সে চুপচাপ দাঁড়িয়ে বাড়িটা দেখছে। মিতু বলে উঠল, চল ভেতরে যাই, দেখি কাকি কি বলতে চাই। সাফা চুপ, কিন্তু তার চোখের দৃষ্টি বলছে এই বাড়িতে কিছু একটা আছে, যেটা অজানা, হয়তো অস্বাভাবিক। ডাইনিং রুমে দাঁড়িয়ে আছে সাফা। মিতুর কাকি সৈয়দ রূপা ইসলাম, তিনি কি দিবেন জানি মিতুকে, এই জন্য তাকে ডেকে আনে। দুইজন চলে যায় উপরে, মিতু আর তার কাকি। অনেকক্ষণ ধরে চুপচাপ বসেছিল সাফা। সৈয়দ বাড়ির ডাইনিংয়ে বসে থাকতে থাকতে সন্ধ্যা নেমে গেছে। চারপাশটা ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে। বাড়িটা যেন এখন আরো রহস্যময়, আরো নিঃসঙ্গ। মিতুর আসার কোনো সাড়া নেই। সাফার কেমন অস্থির লাগতে থাকে। সে ধীরে ধীরে উঠল, সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো। সিঁড়িগুলো যেন কেমন ঠান্ডা, কেমন নিঃশব্দ। উপরে উঠে সাফা থেমে দাঁড়ায়। একটু ডান পাশে একটা ঘর, দরজাটা আধা খোলা। মনে হলো ভেতরে কেউ আছে, মনে হলো সাফার। মিতু ধীরে ধীরে প্রশ্ন করে সাফা। কোনো সাড়া নেই। সাহস করে দরজাটা ঠেলে ভেতরে ঢোকে সে। ঘরটা ফাঁকা, অথচ ঠিক কিছুক্ষণ আগেও মনে হচ্ছিল কেউ একদম এখানেই দাঁড়িয়েছিল। হঠাৎ ঝনঝন করে বিদ্যুৎ চমকালো। এক মুহূর্তে আলোয় ঘরটা যেন আলাদা রকম কুয়াশায় ঢাকা। তারপর আবার তীব্র অন্ধকার, ঘন দম বন্ধ করা অন্ধকার। সাফা জমে গেল, পা নড়ছে না। তার নাকের কাছে এলো এক অদ্ভুত গন্ধ, যেন পুরনো কোনো ঘরের ধুলো, পুরনো পারফিউম, আর আরও কিছু অজানা তীব্র। কেউ একজন খুব কাছে নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সাফা ধীরে ধীরে মাথা ঘোরাতে চায়, কিন্তু শরীর চলছে না। হঠাৎ তার ঠোঁটে একটা নরম ধীরে ছোঁয়া, অদ্ভুত, অচেনা, কিন্তু ভয়ানক নয়, বরং মায়াময়। এক মুহূর্তে মনে হলো কেউ গভীর ভালোবাসা নিয়ে তাকে ছুঁয়ে দিল।